গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ বুধবার, সকাল সকাল শাড়ি পরে তৈরি হয়ে গেছি। আপনাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম যে দুদিন ধরে আমাদের বিভাগ থেকে একটি জাতীয় স্তরের সেমিনারের আয়োজন করা হয়েছে। আজকে তার প্রথম দিন। আজকেও আমি কৃষ্ণনগর থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরবো। এই দেখুন ট্রেন চলে এসেছে। আর ট্রেনে আছেন আমাদের বিশিষ্ট অতিথিবর্গ। আর যাকে দেখছেন এখন, সোমা ভদ্র রায়, বারাসাত স্টেট ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপিকা সোমা ভদ্র রায়। আজকের আলোচনা সভার দুজন বিশিষ্ট বক্তা। একজনের সাথে তো আপনাদের পরিচয় করিয়েই দিলাম, আর অপরজন রয়েছেন এসিতে। নেমে ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আর বেশিক্ষণের পথ বাকি নেই, আমরা প্রায় পৌঁছেই গেছি। নেমে গেছি বেলডাঙ্গা। এই যে দেখছেন স্যারকে, ইনি হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর সৌমিত্র বসু। যাকে দেখছেন, এই সৌমিত্র বসু শুধুমাত্র যে অধ্যাপনা করেছেন তাই নয়, নাট্যজগতে তার বিশেষ সুনাম রয়েছে। একাধারে নাটক রচনা, প্রযোজনা এবং অভিনয়। স্যার, আসতে কোনো অসুবিধা হয়নি তো? খুব আরামে এসেছি, দুর্দান্ত। আর চা কফি কিছু নিয়েছিলেন তো ট্রেনে? হ্যাঁ, তো এবং চা কফি বিনা পয়সায় খেয়েছি। মানে কলেজ কর্তৃপক্ষ যে ট্রেনেও কফি খরচা দেবে এটা ভাবতে পারি না। স্টেশন থেকে আপনারা তো জানেন কলেজ বেশি দূরের নয়, 5-7 মিনিটেই আমরা পৌঁছে যাব। আমাদের কলেজটি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর গাড়ি দাঁড়িয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তাই ওই 5 মিনিট মতন লাগলো। পৌঁছে গেছি আমরা সকলে কলেজে। ভাবছি এখানে সোমাদির সাথে দাঁড়িয়ে 2-3টে ছবি তুলে নেব। তারপরে ওনাদেরকে প্রিন্সিপাল স্যারের রুমে একটু বসাবো, ওনারা রেস্ট করবেন। আর প্রতীককে বলে দিয়েছি ওদিকে জলখাবারের আয়োজন করে দিতে। তারপরে সকলে জলখাবার খেয়ে আমরা একেবারে চলে যাব সেমিনার রুমে। ছাত্রছাত্রীদের সাথে একটু ছবি তুলে নিলাম। একবার দেখে আসি ওনাদের জলখাবারের কি ব্যবস্থা হলো। এখানে অপেক্ষা করছেন ওনারা। তো প্রতীক খাবার নিয়ে চলে এসেছে। জলখাবারে ছিল লুচি, মিষ্টি আর আলুর দম। বেশ ভালো ছিল খাবারটা খেতে। আমরা এখন সেমিনার হলে যাচ্ছি, চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আজকে আমাদের লোকের বিষয় প্রায়োগিক ক্ষেত্রে বাংলা থিয়েটারের সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়। আজকে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছে আমাদের বিভাগের বিশিষ্ট অধ্যাপক প্রসেনজিৎ রায় মহাশয়। এখন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ এবং আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় এবং আমাদের টিসিএস এবং আইকিউএসির কোঅর্ডিনেটর সকলকে ছাত্রীরা বরণ করে নিচ্ছে। বরণ পর্ব সম্পন্ন হবার পর আমরা আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করব মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে। সকল অধ্যাপক এবং বিশিষ্ট অতিথিবর্গকে আমন্ত্রণ জানানো হচ্ছে মঙ্গলদ্বীপ প্রজ্বলনের জন্য। আপনাদেরকে নারীর অসম্মাননা, অমর্যাদা নিয়ে বলেছিলাম একদিন বলবো। আজকের ভ্লগে আমার থেকেও বিশিষ্ট অধ্যাপিকা যিনি রয়েছেন সোমা ভদ্র রায় দিদি অনেক কথা বলবেন। আপনারা সমৃদ্ধ হবেন আশা রাখি। অংশ নিয়েছেন এবং অন্যান্য কলেজ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, এটি গুরুত্বপূর্ণ বিভাগ। তো সেই বিভাগের তরফ থেকে এটা আয়োজন করা হয়েছে। অভিনয়টাই যেটা দেখতে যাই এই আশা রেখে আবার তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনুষ্ঠানের সূচনাতেই আমাদের অধ্যক্ষ মহাশয় তার স্বাগত ভাষণ উপস্থাপন করলেন। আমরা সমৃদ্ধ হলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন সোমা ম্যাডাম। সবাইকে নমস্কার জানাই। আগে মঞ্চে উপবিষ্ট এই কলেজের মাননীয় অধ্যক্ষ সুভাষ রায় মহাশয়, যিনি আগেও আমাকে দেশভাগ বিষয়ক যে আন্তর্জাতিক আলোচনা চক্র হয়েছিল তাতে আমন্ত্রণ জানিয়ে আমার কৃতজ্ঞতা ভাজন হয়েছে। সম্মাননীয় সৌমিত্র বসু, যিনি শিশির কুমার ভাদুরী অধ্যাপক, রবীন্দ্রভারতী, আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক,
এই কলেজের সঙ্গে যুক্ত সকলকে, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, বাইরে থেকে যারা এসেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, বাংলা নাটক নিয়ে আসলে অনেক সেমিনার হয়, কখনো আমি শুনতে গেছি, কখনো বা বলতে। সৌমিত্র দার জন্য দেখে দেখে বানানো। কিছু পরিচালক আছেন না, যে এই নায়িকাকে দেখে এই সিনেমার স্ক্রিপ্টটা লিখেছেন, পরে বলেন যে আসলে আমি এটা করবো বলে এটা করেছিলাম। তো এই কলেজের এই বাংলা ভাষা বিভাগ, সাহিত্য বিভাগ, তারা যে এরকম একটি পরিকল্পনা করেছেন, সেখানে একদম যথোপযুক্ত একজন মানুষকে ডাকা হয়েছে, সেই সূত্রে আমরাও যে কত সমৃদ্ধ হব বলাই বাহুল্য। এবং অন্তর্মুখের নিশি যাপন সেখানে একটা পালক আরো যুক্ত করে দেবে, যাতে এই বৃত্তটা সম্পূর্ণ হবে। আজকে যখন বারবার সেই অভিজ্ঞতা ফিরে দেখি, তখন সেটাকে আরো যেন মিলিয়ে মিলিয়ে যুক্ত বেনির মতো করতে পারি, সেটা একটু সবার সঙ্গে ভাগ করে নিই। দর্শকরা ভুলে যায় আসলে উনি একজন একক মানুষ নন। তোমার সঙ্গে বাস করে কারা অমন জানো না, সেরকম যেন ওই একজন অভিনেতার মধ্যে অনেকজন অভিনেতা তখন বাস করতে থাকেন বা বেরিয়ে আসতে থাকেন। আমরা তো অনেক কিছু দুর্ভাগা পরে জন্মেছি বলে অনেক কিছু দেখতে পাইনি। যেমন সৌমিত্রকে আমার মঞ্চে দেখা হয়নি, তখন এইসব ছিল না যেগুলো আমরা দৃশ্য দেখতে পাই। সেই দৃশ্য কাব্যকে আমি শ্রবণের মধ্য দিয়ে নিলাম এবং আমি দেখলাম যে কেমন ভাবে তিনি প্রত্যেকটা চরিত্রকে বেশ পালক, মাঝখানে ন্যারেশনটা উনি বলছেন, একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে চলে যাচ্ছেন, কণ্ঠের কি অবলীলাক্রমে সেই যাতায়াত, একবারও চিনতে ভুল হচ্ছে না যে কোন চরিত্র তিনি করছেন। রানীর কাছ থেকে কিভাবে তিনি কাঁটা দিয়ে চোখের মণিটা বার করে নিলেন শেষ দৃশ্যে, সেটাকেও কি অদ্ভুত একটা চিৎকার আত্মস্বরে করে উঠলেন। আর সেটা মারা মঞ্চে দেখেছেন, সেটা ভেবেই কেমন গায়ে কাঁটা দিল। তারপরে ওনারা দেখেছেন অপরাজিতা, কীর্তি মিত্রের একক অভিনয়, সেটাও আমার দেখা হয়নি। সেটার আমি ক্যাসেট শুনলাম এবং সেটা একজন আধুনিক নারীর জীবনে সংকটের কথা। আপাতভাবে খুব একটা সহজ সরল গল্প চলছে, এরকম একটা ভাব। আর কীর্তি মিত্রকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু স্বরের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। একটা কথা আমার মনে আছে, বাঙাল মানে তো বাঙাল নয়, বাঙাল মানে আপনারা জানেন সবাই। এই যে আপনারা জানেন সবাই, তিনি জানেন যে দর্শক সামনে বসে আছে এবং তিনি বললেন। মা তখন বলতেন যে কিন্তু একটা অদ্ভুত ভঙ্গিতে তখন মানে শরীরটাকে পাল্টে দিতেন। শাওলি মিত্র ওরকম একক অভিনয় করলেন। তো আমার মনে হয় যে ওই বেতার যেটা আকাশবাণী, আকাশবাণী নামটাও তো ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় রবীন্দ্রনাথের দেওয়া, যে সেই শটটা কিভাবে ভেসে ভেসে আছে। সৌমিত্রতা জানেন আকাশবাণী নিয়মিত নাটক করতেন, আমরা তখন শ্রোতা। তেজন ভাই দেখিনি, তেজন ভাই তারপরে দেখেছি। তো এই একক অভিনয়ের মধ্য দিয়ে যে যাত্রাটা, সেটা আমার কাছে মনে হয় যে এই প্রয়োগ থিয়েটারের ক্ষেত্রে আমরা যখন সেটার নাটকটা স্ক্রিপ্ট আকারে পড়ছি, নাটকটা আমরা জানি যে পড়ার জিনিস নয়, সেটা দৃশ্যকাব্য। সেই দৃশ্যকাব্যটাকে আমরা ধরবো কি করে? তো অদ্ভুত একটা, যখনই আমি ঢুকেছি দর্শক আসনে বসেছি, আমি দেখছি যে মঞ্চটা কেমন ভাগ করা আছে। একদিকে জুরিরা রয়েছে যারা ওই দোহারের মতো একটা সুরকে ধুনোর মতো দিয়ে দেবে, একটা ধুয়ো তুলবে, একটা কথা বাবু মশাইরা, তারাও তখন তাই বলবে, পেন নাম ওই বাবু মশাই, তো তারাও তখন তাই বলবে। অদ্ভুত একটা লম্বা বেনি করেছেন তিনি এবং পায়ে তার ঘুঙুর বাঁধা, যেটা চললে আওয়াজ হয়। তো তিনি কখনো কথক ঠাকুর, তিনি কখনো ভীষ্ম, তিনি কখনো যুধিষ্ঠির, কখনো ভীম, কখনো দ্রৌপদী, কিন্তু কখনো বুঝতে অসুবিধা হচ্ছে না তিনি কি। এই যে যাতায়াতটা, কিন্তু পোশাক এক, মঞ্চ এক, দর্শকও এক, কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে। তাহলে আজকেও শাওলি বেঁচে থাকলে সেই নাটক করতেন, সেই অভিনয় আমরা দেখতাম। কিছু ঘটনা আমাকে নাড়িয়ে দিয়েছিল, নারীদের উপরে নির্যাতন কমেনি। তিনি দেখেছিলেন একটি মেয়ে ছাদে সারা গা পুড়ে গেছে, পোড়া অবস্থায় দৌড়াদৌড়ি করছে বাঁচতে আগুন থেকে, সেই দৃশ্য উনি শুনেছিলেন। দুটো ট্রেনের বগির মাঝখানে
একটা মেয়ের চুল বাঁধা অবস্থায় ডেড বডি ঝুলছে দুটো বগির মাঝখানে, সেটা তিনি দেখেছিলেন এবং সেই সমস্ত কিছু তিনি সাক্ষাৎকারে বলছেন। আমার মনে হলো যে এখন সময় এসেছে দ্রৌপদীকে ওইভাবে বলার, যুগোত্তীর্ণ কালোত্তীর্ণ করে যে কিভাবে একজন নারীকে সবাই মিলে অপমান করলো, তার থেকেও বড় কথা সবাই মিলে সেটা দেখলো। তাহলে তিনি বললেন যে বুদ্ধিজীবীরা এই সময় এসেছে যখন অন্যায় হয় আর বুদ্ধিজীবীরা চুপ করে দেখে। এই যে তাদের মুখোশ পরা জগৎ, তাহলে কি তাতে কি কারো ভালো হয়? যখন কৃষ্ণ তাকে খুব বোদ্ধার মতো বোঝায় যে সবকিছু তুমি ব্যক্তিগত শোক হিসেবে নিও না দ্রৌপদী, তখন সে বলে যে তাতে কি ভালো হবে, তাতে কি স্বর্গরাজ্য নেমে আসবে? এই যে প্রশ্ন তিনি করছেন এবং কখনো তিনি হাসির মোড়কে করছেন, কখনো খুব সিরিয়াস, এই যে পাল্টে যাওয়াটাই এই আমার কাছে অদ্ভুত লাগবে যে কিভাবে এরকম ভাবে একটা ন্যারেশন চলছে, তার সাথে চরিত্র চলছে, অনুভূতি কখনো উল্টো দিকে দাঁড়িয়ে এপাশে দাঁড়িয়ে দুপাশের কথাই তিনি বলছেন, আর কখনো আমাদের রিলেট করতে অসুবিধা হচ্ছে না। আসলে এই যে যোগসূত্রটা তৈরি করা, এটাই তো সবচেয়ে বড় কথা, সেটাই আসলে আমরা চাই, সেই কমিউনিকেশন। সেটা তৈরি হয় না যখন, তখনই ছন্দপতনটা ঘটে। যে নতুন যুগে ওই মহাভারতকে আবার নতুন করে দেখবার প্রশ্ন জেগে ওঠে। গৌতম হালদার এখন আবার একক অভিনয় করছেন মেঘনাথ বধ কাব্যকে, অনেক কিছু ম্যানারিজম বা সেই কিছু নিয়ে তাকে অনেক কটাক্ষ শুনতে হয়, সেগুলো বাদ দিয়ে আমি বলছি সেটাও দেখা একটা অভিজ্ঞতা। যে আমি নাটক দেখতে ঢুকি আর যে আমি বেরিয়ে আসি, দুটো মানুষ অনেক পাল্টে যায়। এই পাল্টে যাওয়াটা আসলে ওই আমার ওই জার্নিটা, যেটা আসলে নাটকের মধ্য দিয়ে চলতে চলতে আমি করেছি। সময় আমি নেব না, কেননা আমরা আসলে আসল কথা শুনবো। একজন বক্তা, আসলে আমি এটুকুই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম যে একক নাটকের অভিঘাত কোথায় গিয়ে পৌঁছাতে পারে, একক অভিনয় একজন মানুষকে আসলে কোন ভাবনা স্তরে উন্নীত করতে পারে, যেটা আমার সারা জীবনের একটা স্মৃতির সঙ্গী হয়ে থাকবে যতদিন আমি আমার চেতনা সক্রিয় থাকবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু এবং আলোচনার মূল দিক ও যেটা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি, তিনি আমাদের বিশিষ্ট অতিথি ডক্টর মাননীয় সৌমিত্র বসু মহাশয়, প্রাক্তন অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রাক্তন অধ্যাপক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। তাকে এইটুকু বিশেষিত করার মতন ক্ষমতা আমার নেই। তিনি আসুন আমাদের তার অমূল্য বক্তব্যে আমাদের সমৃদ্ধ। সেটা হচ্ছে আমি ওখানে বসে বসে খানিকটা অনুমান করতে পারছিলাম, যার উপরে প্রচুর পরিমাণে এক্সপেকটেশন থাকে তাকে প্রবল চাপের মুখোমুখি করতে হয়। আমার সম্পর্কে এখানে প্রচুর ভালো 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 কথাবার্তা বলা হয়েছে, প্রায় যুগপুরুষ সিনেমাটা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমি সেই ধরনের কোনো মানুষ নই, ফলে আমার উপর ভয়াবহ চাপ পড়েছে। তো সেক্ষেত্রে এই চাপগুলোকে পাত্তা না দিয়ে দুটো চারটে কথা আমি বলবার চেষ্টা করি। তার আগে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় এবং আপনারা যারা মাস্টারমশাই এবং শিক্ষাকর্মী আছেন তাদের। এইরকম একটা আয়োজন, এত ভালো, এত সুচারু আয়োজন এবং এত সমস্ত ব্যবস্থাপনার দিক থেকে এত ভালো, অনুষ্ঠানটা শুরু হলো একদম ঠিক ঠিক সময়। এইটা গোটা মহাবিদ্যালয়ের যারা মাস্টারমশাই আছেন, বিশেষ করে বাংলা বিভাগের তো আমি বলবো, তাদের সমবেত এক কাট্টা প্রচেষ্টা ছাড়া কখনো সম্ভব নয়। এই এক কাট্টা হওয়ার ক্ষমতাটা এদের আছে, এই এক কাট্টা হওয়ার মনটা এদের মধ্যে বেঁচে আছে, এইটা দেখে আমার সত্যি সত্যি খুব ভালো লেগেছে। এইখানে যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, যেটা শোনা গেল, সেটা হচ্ছে প্রায়োগিক ক্ষেত্রে বাংলা থিয়েটারের সীমাবদ্ধতা উত্তরণের উপায়। এই নিয়ে দুটো কথা আমি নিশ্চয়ই বলবো, বলবার চেষ্টা করবো। ওই যে স্ত্রী চরিত্র স্ত্রীলোককে দিয়েই অভিনয় করাতে হবে, এইটা এই কথাটা প্রথম উঠেছিল বেঙ্গল থিয়েটার, এবং সেখানে মধুসূদন দত্ত আর সত্যব্রত সামশ্রমী বলে আরেকজন, তারা দুজনেই মেয়েদের দিয়েই নারী চরিত্র অভিনয় করাতে হবে এর পক্ষে খুব জোরালো সওয়াল করেছিলেন। আর যারা বিরোধিতা করেছিলেন, এমনকি বিরোধিতা করে একজন সেই বেঙ্গল থিয়েটারের যে কমিটি সেখান থেকে পদত্যাগ করেছিলেন,
তার নামটা শুনলে তোমরা খুব আশ্চর্য হয়ে যাবে। তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা যারা বাংলার ছেলে মেয়েরা আছো তাদের জন্য বলছি যে তোমরা ধরো জায়গাটা উপন্যাস পড়লে, গল্প পড়লে, সেই গল্প বা উপন্যাসের মধ্যে দিয়ে কিন্তু লেখক খুব স্পষ্টভাবে হতে পারে, খুব স্পষ্টভাবে নাও হতে পারে, কিন্তু তার চারপাশের জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে তার একটা মনোভাব, তার একটা মতামত, তার একটা দেখবার চোখ, সেইগুলোকে প্রকাশ করেন। তো অনেকে নিয়ে অভিনয় করেন, তাদের মধ্যে অনেকে আছেন, কারা কারা আছেন সেটা আমি পরে বলব। সেই সমস্ত শিল্পীরা তারা আসলে এই নাটকটার মধ্যে দিয়ে নাটকটার সম্পর্কে তাদের যে ব্যাখ্যাটা তোমরা রেফারেন্স বইতে পড়ো, যে ব্যাখ্যাটা তোমরা ক্লাসে শোনো, সেই ব্যাখ্যা নাটকটার সম্পর্কে সেইগুলো তারা তাদের মতন করে বলবার চেষ্টা করে। এই নাটকে একটা জায়গা আছে হিটলারের সময়কার গল্প, সেখানে একটা খবরের কাগজের অফিস। এই খবরের কাগজের অফিসে সম্পাদক এসে একজন রিপোর্টারকে বলছেন যে আজকে হিটলারের বক্তৃতা আছে রেডিওতে, ওই সময় হবে, তুমি রেডিওটা চালিয়ে দেবে, শুনবে, তার রিপোর্টটা লিখবে, ছাপবে। তো সময় হয়ে গেল। এবার খবরের কাগজের অফিসটা কিরকম, পেছন দিকে একটা পুরো মঞ্চের পেছন দিকটা জুড়ে একটা খবরের কাগজ, সেখানে বাংলা হরফে জার্মান ভাষায় সব হেডিং টেডিং গুলো দেওয়া রয়েছে, ছবি দেওয়া রয়েছে, এই সমস্ত এরকম করে একটা খবরের কাগজ। তো রেডিওটা চালানো হলো, সঙ্গে সঙ্গে ওই খবরের কাগজের মাঝখানের একটা জায়গা স্বচ্ছ হয়ে গেল। ওটা করবার একটা থিয়েটারি কায়দা আছে, আমি সেটার মধ্যে যাচ্ছি না। সেখানে দেখা গেল হিটলারকে, এবং হিটলার ওখানে বক্তৃতা দিলেন। তার বক্তৃতা শেষ হয়ে গেল, আবার মঞ্চের আলো এলো। এতক্ষণ ধরে মঞ্চের আলো অন্ধকার ছিল, মঞ্চে আলো এলো এবং হিটলার মিলিয়ে গেল। এই যে দৃশ্যটা, এই যে খবরের কাগজের ভেতর থেকে বেরিয়ে আসছেন একজন ফ্যাসিস্ট শাসক, তার বক্তৃতাগুলো খবরের কাগজে ছাপতেই হবে। এর পেছনে উৎপল দত্ত যে কথাটা বলতে চাইছেন সেটা কিন্তু একটা লেখাপড়ার কথা। সেটা হচ্ছে কোনো একটা ফ্যাসিস্ট শক্তি সে প্রথমেই মিডিয়াগুলোকে দখল করে নেওয়ার চেষ্টা। তখনকার দিনে খবরের কাগজ ছিল, এখনকার দিনে টেলিভিশন, এখনকার দিনে প্রিন্ট মিডিয়া তো বটেই, এখনকার দিনে ধরো যাক ফেসবুক, টুইটার, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, সেইগুলোকে দখল করে নেওয়ার চেষ্টা করে এবং তার মধ্যে দিয়ে প্রচার করে। এইরকমটা তো আমরা আমাদের চারপাশে প্রচুর পরিমাণে দেখি। তোমরা যদি খুব সচেতন থাকো তাহলে তোমরা নিজেরা দেখতে পাবে এবং বুঝতে পারবে। সাহিত্য এখন ছাপার সাহিত্য হয়ে গেছে, কিন্তু নাট্য এখনো পর্যন্ত গ্রামের বাড়িতে থেকে গেছে। অর্থাৎ নাট্য কিন্তু এখনো পর্যন্ত তাকে টেলিভিশনে দেখে বোঝা যাবে না, তাকে ভিডিওতে দেখে বোঝা যাবে না, সেগুলো নাট্য নয়। তাকে অন্য কোনো জায়গায় দেখে বোঝা যাবে না, তাকে একেবারে লাইভে দেখতে হবে। বাংলা থিয়েটারের সীমাবদ্ধতা উত্তরণের উপায়, সেইটারও একটা চেহারা, আমাদের নতুন করে একটা চেহারা, সেইটা হয়তো তোমাদের কাছে আমরা স্পষ্ট করে বোঝাতে পারবো। তুমি যদি থিয়েটারটাও মাথায় রাখো, গানটাও মাথায় রাখো, ছবিটাও মাথায় রাখো এবং সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তুমি সাহিত্যকে বোঝবার চেষ্টা করো, তাহলেই কিন্তু সাহিত্যটাকে ঠিক ঠিক মতন বুঝতে পারা যাবে। পিক বেন্টলি বলে এক ভদ্রলোক একটা সংজ্ঞা দিয়েছেন থিয়েটার। আমি যে খুব বেশি লেখাপড়া করেছি এমনটা নয়, কিন্তু আমি অন্তত এর চেয়ে ভালো, এর চেয়ে ছোট্ট এবং এর চেয়ে সুন্দর সংজ্ঞা থিয়েটারে আমি আর কখনো দেখিনি। বলছে এ বি সেজে কিছু একটা করছে আর সি সেটা দেখছে, এটাও ঠিক। তার মানে কি, একজন লোক আর একটা লোক সাজছে আর অন্তত একটা লোক সেটা দেখছে। তোমরা সেটা দেখতে পাবে যে আমরা যারা আছি, আমাদের মধ্যে তিনজন, আমরা অন্য লোক সাজবো, সেজে সেই মতো কাজকর্ম করবো এবং তোমরা বসে বসে দেখতে তাহলে ঠিক হবে। আর এই যে একজন লোক অন্য আর একটা লোক সাজছে আর অন্তত একজন লোক দেখছে, এটা তো হবার জন্য একটা জায়গা চাই, তাকে বলে থিয়েটার স্পেস, অভিনয় ক্ষেত্র। এই লোকগুলোকে জানতে হবে। টিভিতে ছায়ামূর্তি হলে চলবে না, ছবি হলে চলবে না, ভিডিওতে ছবি হলে চলবে না, তাকে জ্যান্ত হতে হবে। কেন জ্যান্ত হতে হবে? জ্যান্ত হতে হবে তার কারণ, অভিনয় দেখতে দেখতে তুমি হাসছো, কাঁদছো, তোমার প্রতিক্রিয়া হচ্ছে,
এবং সেইটা দেখে আমার ভেতরেও প্রতিক্রিয়া হচ্ছে। 13টা রাস্তা ধরে নাটক মানে লিখিত নাটক বা উচ্চারণযোগ্য ভাষায় রচিত নাটক, সেটা লিখিত হতে পারে, মুখে মুখে বানানো হতে পারে, কিন্তু সেটা যখন নাট্য হচ্ছে, প্রযোজনা হচ্ছে, তো সেই প্রযোজনাটা মোট 13টা রাস্তা ধরে দর্শকের মনের মধ্যে তৈরি হয়। সীমাবদ্ধতা থেকে উত্তরণের নিজের রাস্তা খুঁজে বার করার প্রয়াস হচ্ছে। দুজন গুণী মানুষের বক্তব্য শুনলাম, সমৃদ্ধ হলাম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিন্ন স্বাদের একটি ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ আসি।